কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে সোহমদা ৩ বারের জন্য টিকিট পাওয়া, প্রার্থী হওয়া। এবার একটু আগে অনুভূতিটা শুনে আছে, কারণ এবছর অনেকে অনেক কিছু ভেবেছিলেন, পুরো খেলাটাই ঘুরে গেছে। মানে দিদি আর কি ঘুরিয়ে দিয়েছেন প্রার্থী তালিকা দেখে। কি বলবে সেটা নিয়ে, দিদির আবার ভরসা পাওয়া? এক্স্যাক্টলি এটাই। দেখো, সর্বোপরি এবং সর্বপ্রথম আমি আমার শ্রদ্ধা, আমি সম্মান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের দলনেত্রী, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তিনি আবার সেই বিশ্বাসটা আমার উপর রেখেছেন। এবং অবশ্যই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতিকে, তাকেও আমার শ্রদ্ধা, তাকেও আমার ভালোবাসা, এবং অবশ্যই তিনি যে আমার উপর বিশ্বাস রেখেছেন তার জন্য তাকেও কৃতজ্ঞতা। কারণ তারা বুঝেছেন যে না, কোথাও হয়তো কি আমি তাদের আস্থা বা তাদের যে ভরসাটা আমি বিগত ৫ বছরে রাখতে পেরেছি। হ্যাঁ, ৩বার তুমি বলছো, প্রথমবারটা হয়তো লাক ক্রিয়েট করেনি, বা আমারও কোথাও গাফিলতি ছিল, বা হোয়াট এভার দ্য রিজন মাইট বি বিহাইন্ড, তো সেটাকে আমি ধরবো না। বাট টিকিটটা পেয়েছিলাম নেত্রীকে। তারপরে আমার মনে পড়ে আমি প্রচণ্ডভাবে দুঃখ পেয়ে বাড়ির থেকে বেরোচ্ছিলামই না, নেত্রী স্বয়ং আমাকে ফোন করে বলেন যে তুই আয়, আমি ডাকছি তোকে, এবং এখন থেকে তুই রাজনীতির সঙ্গে আরও বেশিভাবে যুক্ত হয়। তো এইটা আমাকে আরও অনুপ্রেরণা দিয়েছিল। সত্যি তো তাই, মানে ঘরে রেখে তো কিছু হবে না, মানে মাথা উঁচু করে বেরোবো। তো সুতরাং তাই সেই কথাটাই একটা মঞ্চের মতন মানে মাথায় ঢুকিয়ে নিয়েছি, এবং প্রত্যেকটা মুহূর্তে যখন যেখানে আমাকে দল বলেছেন আমি সেখানে পৌঁছেছি। সেটা যে কোনো নির্বাচন হোক না কেন, সেটা যে কোনো মিটিং হোক, যে কোনো মিছিল হোক, সর্বক্ষেত্রে গেছি, এবং সেখানে একজন কর্মী এবং দলের একজন সৈনিক হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে, এবং গেছি, দলের হয়ে কাজ করেছি। তারা হয়তো সেইখানেই কোথাও ভেবেছেন যে না, ওকে দিয়ে হয়তো আরও কাজ করানো যেতে পারে, এবং আমিও উন্মুখিয়ে যে সবসময় কখন দল আমায় দায়িত্ব দেবে, কখন দল আমাকে কাজ দেবে, আমি সেই কাজটা যাতে হাসি মুখে করতে পারি, এবং চেষ্টা করে গেছি আমার জ্ঞানত প্রত্যেকটা মুহূর্তে যে যে দায়িত্বটাই দল আমাকে দিয়েছে সেটা করে যাওয়ার বা রাখার, এবং আবারও দিয়েছে। সেটা আমার কাছে একটা বড় পাওনা, এবং অ্যাট দ্য সেম টাইম আবার অনুপ্রেরণাও বটে, অ্যান্ড চ্যালেঞ্জও বটে। যে না, আরেকটা জায়গা, যদিও এখানে আমি একবার অনেক আগে গেছিলাম বাই ইলেকশনের সময়, যিনি বিগত এমএলএ ছিলেন তার হয়ে প্রচার করার জন্য। তো সুতরাং ঠিক আছে, কিছুটা জায়গা, বাট চিনি তো বলা যায় না। ঠিক আছে, মিছিল করতে যাওয়া বা প্রচার করতে যাওয়ার জন্য, আর এখন পুরোপুরি তাদেরই সদস্য হয়ে যাওয়ার জন্য। তো সুতরাং চিনতে হবে, জানতে হবে। তো সুতরাং একদম বুথ স্তর থেকে জেলা স্তর অবধি যে সকল নেতৃত্বরা রয়েছেন তাদের সহযোগিতা আমি প্রার্থনা করছি, তাদের শুভেচ্ছা প্রার্থনা করছি, এবং সহযোগিতা তো বটেই। এবং সর্বোপরি যে জনগণ দেবতা আমাদের, যারা আমাদের ভাগ্য দেবতা, তাদের সঙ্গে একসাথে আমরা লড়বো আমাদের রক্ষা লড়াই করার জন্য। কি রক্ষা? সেটা হচ্ছে আমাদের অস্তিত্বের রক্ষা। কিসের রক্ষা? গণতন্ত্রকে রক্ষা করা, এবং সবটা মিলিয়ে একসাথে লড়বো। এবং একটা তো সব থেকে বড় প্লাস পয়েন্ট এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিভাজন না করে গোটা বাংলা জুড়ে তার ৩০০টা উন্নয়নমূলক প্রকল্প ঘরে 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 পৌঁছে দিয়েছেন। তো একজন সেই দলের কর্মী হিসেবে বা সৈনিক হিসেবে এটা তো আমাদের অনেকটা বেশি অ্যাডভান্টেজ। শুধু আমাদেরকে ওই উন্নয়নের ডালিটা নিয়ে ঘরের কাছে পৌঁছাতে হবে, মানুষের দুয়ারে দুয়ারে, এবং বলতে হবে যে দেখুন, আমাদের সরকার আপনাদেরকে লাইনে দাঁড় করিয়েছে কখন? যখন দুয়ারে সরকার এসছে। আমাদের সরকার কখন আপনাকে লাইনে দাঁড় করিয়েছে? যখন পাড়ায় পাড়ায় সমাধান এসছে, যখন আপনারা নিজেদের সমাধান, নিজেদের কী কী প্রবলেম আছে সেগুলো নিজেরা সমাধান করতে পারবেন। তো সুতরাং পুরোটাই উন্নয়নের খাতিরে। আর এই দিকে সেই ডিমনিটাইজেশন থেকে শুরু করে আপনাদেরকে দাঁড় করিয়েছে লাইনে, সেখানে মানুষকে হত্যা করেছে। এখন আপনাদের গণতন্ত্রকে হত্যা করে এখন অস্তিত্বকে কেড়ে নেওয়ার জন্য আপনাদেরকে লাইনে দাঁড় করিয়েছে, যেখানে 150 জনের উপর মানুষ মারা গিয়েছে। তো সুতরাং কারা হত্যাকারী? এরা গণতন্ত্রের হত্যাকারী, এরা মানব জাতির হত্যাকারী। তো সুতরাং এদেরকে কোনোরকমভাবে জায়গা যাতে এই বাংলার মানুষ না দেয়, সেইটাই এজেন্ডা করে আমরা যাব। এবং অবশ্যই আমার বিশ্বাস যে বাংলার মানুষ যথেষ্টভাবে তারা সেই শিক্ষিত, তারা যথেষ্টভাবে সেই জ্ঞানে তারা প্রতি রয়েছেন, তারা জানেন যে হ্যাঁ, কে কথা দিয়েছে, কে কথা রেখেছে। আমাদের নেত্রী যা যা কথা দিয়েছেন বাস্তবে তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। আর ওই ভুইপুর মিথ্যাবাদী, সন্ত্রাসবাদী, খুনি রাজনীতির দল যেটা বিজেপি কেন্দ্রীয় সরকারে রয়েছে, যাদের ভোট নিয়ে তারা কেন্দ্রীয় সরকারে গেছে, তাদেরকে তারাই উল্টে বলছে যে যারা ভোট দিয়েছে তাদের কোনো অস্তিত্ব নেই। তো সুতরাং এদেরকে মুছে ফেলার দিন চিরকালের জন্য এসে গেছে 2026 নির্বাচনে। আর মাত্র কয়েকটা দিন, 40 থেকে 50টা দিন, তারপর একদম
বিসর্জন দিয়ে দিন গণতান্ত্রিকভাবে এই বাংলার মাটি থেকে এবং আগামী লোকসভা ইলেকশনে গোটা দেশ থেকে। সোহমদা, আরও একটা জিনিস জিজ্ঞেস করবো, যেহেতু অভিনেতা অভিনেত্রীদের দিকে কাদা ছোড়াটা অনেক বেশি ইজি, কয়েকদিন আগে তোমাকে ঘিরে বেশ কয়েকটি খবর বেরোয় যে একটি প্রযোজকের টাকা এবং সেটার লগ্নি সংক্রান্ত বিষয় তুমি, এবং সেক্ষেত্রে অনেকেই এটা বলতে পারে যে এই সমস্ত কিছু থেকে বার হওয়ার জন্য দলের আশ্রয় নেওয়া, তুমি কি বলবে? দেখো কে কী বলছে, লিস্ট ইন্টারেস্টেড সেটা তোমার থেকে শুনলাম, বা যে বিষয়টা তুমি বললে এটা নিয়ে আমি কোনো মন্তব্য এই কারণে করবো না, ওটা কমপ্লিটলি এটা আন্ডার সাবজুডিস রয়েছে। তো সুতরাং সেটা সাবজুডিস বিষয় যেটা কোর্টের মধ্যে রয়েছে সেটা নিয়ে আমি এখন কিচ্ছু বলবো না। যা বলার সেটা আমার আইনের ওপর ভরসা আছে এবং অবশ্যই আমার যিনি লয়ার তিনি আগামী দিনে বলবেন। সন্ধ্যা, এবার প্রার্থী তালিকায় তারকারা প্রায় নেই, মানে অনেকেই অনেক নামের কথা ভেবেছিলেন। খানিকটা কি ভরসা হারাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সাধারণ মানুষ, কি বলবে এটা নিয়ে? দেখো এটা আমার মানে বলা সাজে না বা আমি বলতে পারবো না, ঠিক আছে? কারণ শিল্পীদের কে সবসময় যে সম্মানটা দিয়েছেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, এটা বিগত সরকার কিন্তু দেয়নি, বা এই মুহূর্তে যারা চেষ্টা করছে বিজেপি যে দল তারাও বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে, কিন্তু তারা পুরোটাই ভুল বোঝাচ্ছে। যে শিল্পীরা তাদের দলে যোগ দিয়েছেন তারা আমার মনে হয় যে তারা কোথাও একটু লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছেন। ওই আমার সোনার হরিণ চাই, সোনার হরিণ চাই করতে গিয়ে দেখছে যেটা হরিণও না ছাগলও না, ওটা কী তাহলে বুঝতে পারছে না। তো সুতরাং সেইটা একটা বিষয়। তো এবার তারা বুঝতে পারছেন, কিন্তু কি করবে, মাঝখানে ফেসে গেছে। অনেকে তো ফিরেও এসছেন আবার তৃণমূলে, বুঝতে পেরেছেন, তারা রিয়েলাইজ করেছেন যে পুরোটাই একটা পুরোটাই একটা ধোঁয়াশা, একটা মিথ্যে প্রচার অপপ্রচার সবটাই। তো সুতরাং সেটা তাদের বিষয়, বাট আমি আমাদের ক্ষেত্রে বলতে পারি যে নেত্রী সর্বদাই শিল্পীদেরকে সম্মান দিয়েছেন, তিনি স্নেহ করেন, তিনি ভালোবাসেন আমাদের ইন্ডাস্ট্রিকে এবং একটা অন্য স্বীকৃতি দিয়েছেন, একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন, এবং তার স্বপ্ন যাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যেন আগামী দিনে ওয়ার্ল্ড ফেমাস হয়, এবং ওয়ার্ল্ড ফেমাস তো বটেই, যেন বিশ্বের দরবারে 1 নম্বর স্থান অধিগ্রহণ করে। তো সুতরাং সেটা আমরা শিল্পী হিসাবে সেই প্রচেষ্টা সবসময় থাকবে, কারণ তিনি যা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন তা বাস্তবে করেছেন, আর তিনি যেটা আমাদেরকে নিয়ে দেখছেন সেটা আমাদেরও কর্তব্য তার সেই স্বপ্নটাকে কোথাও গিয়ে সার্থক করা। তো এটা আমাদেরকে সবাই মিলে একসাথে হয়ে ইউনাইটেড হয়ে কাজটা করতে হবে। এবং বাদবাকি কেন কোথায় কিভাবে কাকে নিয়েছেন বা কাকে নেননি, এটা একমাত্র নেত্রীর বিষয়। তিনি সেটা যেটা মনে করেছেন সেটাই হয়তো তিনি করেছেন, এবং সেটা ঠিকই আছে। এবং আমাদের মাননীয় আমাদের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও হয়তো সবাই ডিসিশন নিয়েছেন, সবাই মিলে যেটা একদম স্বয়ং নেতৃত্ব ডিসিশন নিয়ে নিয়েছেন, আপার মোস্ট একদম নেতৃত্ব। তো তারা যেটা ডিসিশন নিয়েছে সেটাই তো মাথা পেতে নিয়ে নেওয়া উচিত, এবং সবাই আমরা কাজ করব। রাজনীতির দিকে যতখানি অগ্রসর হচ্ছ, কিছুটা কি আবার অভিনয় থেকে একটু দূরে সরে যাচ্ছ? কারণ এই তুমি তো রাজনীতিটাও খুব ডেডিকেটেডলি করো, সেই জায়গা থেকে। এক্স্যাক্টলি, ডেডিকেশনটা খুব ইম্পর্টেন্ট। মানে শুধুমাত্র এই চেয়ারটা ধরে রাখার জন্য রাজনীতি করছি, বাদবাকি আমি আমার সবটাই শখ আহ্লাদ পূরণ করছি, আমি কোথাও ওটার এই চিন্তার বিরুদ্ধে বা এই নীতির বিরুদ্ধে। কারণ আমি মনে করি মানুষ যখন বা জনগণ যখন আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রার্থী থেকে তাদের সদস্য করে তুলেছেন, এবং আগামী দিনেও এই বিশ্বাসই রাখবো যে তারা আমাকে সমানভাবে করিমপুরের মানুষজন আমাকে সেই ভোট দিয়ে আশীর্বাদ করবেন, তাদের সদস্য করে দেবেন। তো অবশ্যই সেই ক্ষেত্রে আমার ডেডিকেশন, আমার কমিটমেন্টটা টুয়ার্ডস দেম ইজ প্র্যাকটিক্যাল। এখানে আমি সিনেমার হিরো নই, এখানে আমাকে দল যখন দায়িত্ব নিয়ে পাঠিয়েছে সেই দায়িত্বটাকে আমার প্রতিজ্ঞা করতে হবে কি যাতে ওই দায়িত্বটা আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি, এবং যাদের জন্য গেছি সেই মানুষের আস্থা, সেই মানুষের আশা, সেই মানুষের ভরসাটাও আমি সমানভাবে পালন করতে পারি, তাদের মধ্যে থেকে তাদের হয়ে কাজ করতে। তো সুতরাং এখানে কোনো রকম স্টারডম কোনো রকম ইন্টারভেন করেনি বিগত দিনেও, আগামী দিনেও করবে না। বিজেপির যা গর্জন যেভাবে বাড়ছে, তার মানে তাতে তুমি ভয় পাচ্ছ না? কারণ অনেকেই বলেছেন যে এবারে 4বার, মানে রাজদাই বলেছেন যেমন যে 4বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন। তুমি নিশ্চয়ই সেই ভয়টা আর পাচ্ছ না? মানে 4বার কেন, মানে আমি প্রার্থনা করব উনি দীর্ঘায়ু লাভ করুন এবং সুস্থ থাকুন। এবং 4বার কেন, যতদিন এই মানব ধর্ম থাকবে, যতদিন মানে এই গণতন্ত্র থাকবে, ততদিন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। এটা 1 নম্বর। আর যেটা বললে কি গর্জন, মানে গর্জন বলতে কাকে বোঝায়? গর্জন বলতে তো গর্জন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে যতই করো হামলা আবার জিতবে বাংলা, সেটা হচ্ছে গর্জন। কারণ তারা যখন গর্জনটা তোলেন সেটা আরও তার প্রতিধ্বনিটা শোনা যায় সামনে যারা মানুষরা থাকেন, সামনে যারা কর্মীরা থাকেন। এদের তো গর্জন কেন, এদের মিউমিউ তো শোনা যায় না। এই তো দেখতে তো কী যাত্রা করলো, রথযাত্রা পর্যন্ত। হ্যাঁ, ছোটোবেলায় রথ টানতাম জগন্নাথকে বসিয়ে, এখন রথ যাচ্ছে হচ্ছে মানুষরা বসে, মানে এরা ভগবান তুল্য হয়ে গেছে। এবং সেখানে আশেপাশে দেখবে কোনো মিউ মিউ করার জন্য মানে কোনো এও নেই, বেড়ালও নেই,
তো সুতরাং এটা গর্জন কিসের? এটা তো মানে গর্জন, তাতে মানে গর্জন না নামটা কি ব্যাপারটাকে পুরোটা আর কি মানে ভুল ডেফিনেশন দেওয়া।